আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সোমবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে সর্বদলীয় বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা, আমন্ত্রণ পেয়েছে বিএনপি। গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের শুনানি কাল। ট্রাইব্যুনাল থেকে বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হতে পারে, জানালেন চিফ প্রসিকিউটর। সংস্কারের বাহানায় নির্বাচন বিলম্বের অপচেষ্টা চলছে, অভিযোগ সালাউদ্দিন আহমেদের। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে থাকা প্রায় সব দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, জানালেন আমির খসরু। নতুন অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৫.৫ লাখ কোটি টাকা। বড় চ্যালেঞ্জের মুখে এনবিআর। আসছে বাজেটেও কোনো চমক নেই, মন্তব্য দেবপ্রিয় ভট্টাচার্যের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। আগামী ২ জুন সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে অনুষ্ঠিত হবে সর্বদলীয় বৈঠক। প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করবেন। এই তথ্য নিশ্চিত করেছেন ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। এরই মধ্যে বৈঠকে অংশ নিতে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কনসেনসাস কমিশনের পক্ষ থেকে, ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমরা রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছি। বিকাল ৪টার সময় রাজনৈতিক দলের সাথে আমাদের দ্বিতীয় দফা বৈঠক হবে এবং প্রধান উপদেষ্টা এটা উদ্বোধন করবেন। তো এটা প্রাথমিকভাবে এই সিদ্ধান্তটা হয়েছে, প্রধান উপদেষ্টা আজকে রাতে ফিরবেন এবং ফেরার পরে কাল সকালে এটা কনফার্ম করা হবে যে প্রাথমিকভাবে যেসব বিষয়ে তারা একমত হয়েছে, এই বিষয়গুলো গভীরে যাওয়া, যে কোন কোন বিষয়ে সত্যিকার অর্থে একমত হয়েছে। নীতিগত বিষয়ে একমত হলে তো হবে না, এটা বিস্তৃত বিষয়ে, যেমন উচ্চকক্ষ একমত হতে পারে, কিন্তু উচ্চকক্ষ নির্বাচন কিভাবে হবে, কারা ওখানে নির্বাচিত হবেন, এইসব বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। নারীর প্রতিনিধিত্বের ব্যাপারে ১০০ আসন হওয়ার ব্যাপারে তারা নীতিগতভাবে একমত হয়েছে, কিন্তু কি পদ্ধতিতে হবে, এইসব বিষয়গুলো, বিস্তারিত বিষয়গুলো সম্পর্কে আলাপ আলোচনা করে ঐক্যমত্যে পৌঁছার চেষ্টা করা হবে, যার ভিত্তিতে একটা জাতীয় সনদ প্রণীত হইতে পারে। গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের শুনানি ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা হতে পারে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, ট্রাইব্যুনাল অনুমতি দিলে এই অভিযোগ দাখিলের শুনানি সরাসরি সম্প্রচার করবে বিটিভি। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে চিফ প্রসিকিউটর জানান, রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেওয়া হবে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীকে গুম ও আয়নাঘরের নিউক্লিয়াস উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, বিচারের ক্ষেত্রে আগামী ডিসেম্বরের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে। এ সময় ১০ থেকে ১৫টি উল্লেখযোগ্য গুমের ঘটনার তদন্ত সম্পন্ন হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, জুন মাসের মধ্যে প্রতিবেদনগুলো পাওয়া যাবে। বিচার প্রক্রিয়ায় বাধা অনেকটা দূর হয়েছে উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, অপরাধের কাঠামো এবং অপরাধী সম্পর্কে ট্রাইব্যুনাল মোটা দাগে তথ্য চিহ্নিত করতে পেরেছে, তবে গুমের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের ক্ষেত্রে কিছুটা বাধা রয়ে গেছে। সংস্কারের বাহানায় নির্বাচন বিলম্বের অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, ডিসেম্বরের পরে নির্বাচন দেওয়ার কোনো যুক্তি থাকলে তা প্রকাশ করতে হবে। অন্যদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে থাকা প্রায় সব দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, শুধু যারা ৫ আগস্টের পর রাজনীতিতে এসেছে তারা নির্বাচন চায় না। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কৃষক দলের আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।
চলমান রাজনৈতিক সংকট প্রসঙ্গে তিনি বলেন, একটি মহল ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য বিভেদ ও বিভাজনের রাজনীতি করছে। যারা নির্বাচনের কথা বলে তাদের দেশদ্রোহী তকমা দেওয়া হচ্ছে, কারণ কুচক্রী মহল চায় না দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক বলে অভিযোগ করেন তিনি। বলেন, জনগণের দাবি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। সংস্কার কমিশনের নেতৃবৃন্দ ইনক্লুডিং মাননীয় প্রধান উপদেষ্টা, সংস্কার কমিশনে আপনারা নিজেদের মতো করে যে সমস্ত সংস্কার সংবিধানে চান সেই সংস্কারগুলো জাতিকে মেনে নিতে হবে, এই ইগু কেন আপনারা লালন করেন? মনে হয় যেন আমাদেরকে বাধ্য হয়ে সে সমস্ত সংস্কার প্রস্তাবে একমত হতে হবে, তাহলে তো এটা বাকশাল হয়ে গেল। এইভাবে আপনারা আমাদেরকে সংস্কারের কলা দেখাচ্ছেন। আসল করেছে আপনার যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে এর মধ্যে বলতে থাকতে হবে ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে বাংলাদেশের মানুষের দাবি। একটি কারণও নাই ডিসেম্বরের বাইরে নির্বাচন যাওয়া। সংস্কার এবং নির্বাচন চলমান প্রক্রিয়া। জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনা সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখন যারা নির্বাচন চায় না তারা আসলে ক্ষমতায় থাকার জন্য জনগণকে বাদ দিয়ে পেছনের দরজার পথ বেছে নিয়েছে, কিন্তু দেশের মানুষ এখন আর তা হতে দেবে না। যে গণতন্ত্রের জন্য মানুষ ভিটাবাড়ি ছেড়ে ধান খেতে ঘুমিয়েছে, বেরিবাদে ঘুমিয়েছে, ব্যবসা হারিয়েছে, চাকরি হারিয়েছে, যে গণতন্ত্রের জন্য বাড়িঘর ভাঙচুরের মাধ্যমে আমাদের অনেক নেতা কর্মী, মা বাবা হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে, সেই গণতন্ত্রের পথ রোধ যদি কেউ করতে চায় এটা কি গ্রহণযোগ্য হতে পারে? অন্যদিকে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর বিভিন্ন এলাকায় হতদরিদ্র মানুষের মধ্যে খাবার ও বস্ত্র বিতরণ করেন বিএনপির সিনিয়র নেতারা। সংস্কারের কথা বলতে বলতে একজন নিজের ফ্যাসিবাদী চরিত্র স্পষ্ট করবেন জনগণের সামনে, এটা আমরা আগেই আশা করেছিলাম। এই সরকার ফ্যাসিস্টের কথা বলতে বলতে একসময় নিজেই ফ্যাসিস্ট হয়ে যাবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের প্রত্যাশা পূরণের তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, পলাতক স্বৈরাচার ক্ষমতা ধরে রাখতে বহু মানুষকে হত্যা করেছে। জুলাই আগস্ট আন্দোলনের সময় ৬৬ শিশুকেও হত্যা করা হয়েছে বলে জানান তিনি। এ সময় জুলাই বিপ্লবে শহীদদের জন্য দোয়া করা হয়। যে মানুষগুলো গণতন্ত্রকে, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের জীবনকে আত্মাহুতি দিয়েছেন, আমরা যাতে তাদের সেই আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারি, আমরা যারা বেঁচে আছি, আমরা আগামী দিনে যাতে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে যাতে আমরা গড়ে তুলতে পারি, যে মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন তাদের প্রত্যাশা অনুযায়ী যাতে বাংলাদেশকে গড়ে তুলতে পারি, সেই রহমত যাতে আল্লাহ আমাদেরকে দেন, আমরা আল্লাহর দরবারে হাত তুলে সেই দোয়া আল্লাহ। মানবিক করিডোর বা চ্যানেল যে নামে ডাকা হোক না কেন, এর কোনোটি দেওয়ার অধিকার অন্তর্বর্তী সরকারের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত সেমিনারে একথা বলেন তিনি। এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ডিসেম্বরে একটি দল নির্বাচন চায়, প্রধান উপদেষ্টার এই বক্তব্য সঠিক নয়। তার দলও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। একই মত জানান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। বাংলাদেশের ভূ রাজনৈতিক নিরাপত্তা প্রেক্ষিত মানবিক করিডোর শীর্ষক এই সেমিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড সিকিউরিটি অ্যানালাইসিস। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক অবসরপ্রাপ্ত কর্নেল জগলুল আহসান। সমাধানের বা সঠিক পথে এই হিউম্যান করিডোরের ব্যাপারে সেমিনারে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, করিডোর দিয়ে আরাকান আর্মিকে ম্যানেজ করে রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাবে না। কেন করিডোর দিয়ে আমাকে রোহিঙ্গা ফেরত নিতে হবে, এটা আমার প্রশ্ন। বাংলাদেশ থেকে রোহিঙ্গা ফেরত যায় নাই, জিয়াউর রহমান সাহেবের সময় রোহিঙ্গা ফেরত যায় নাই, বেগম খালেদা জিয়ার সময় রোহিঙ্গা ফেরত যায় নাই, কি করিডোর দিয়ে হয়েছিল? করিডোর দিয়ে আমি কি ফ্রন্টলাইন স্টেট হতে যাব? আফগানিস্তান পাকিস্তানের অবস্থা দেখেন আজকে কোথায়। কেন পাকিস্তান আজকে এই জায়গায়? আমরা কি অন্য রাষ্ট্রের স্প্রিং বোর্ড হিসেবে কাজ করব?
ডাকসুর সাবেক বিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় তার দল। বললেন যে একটা মাত্র পার্টি ডিসেম্বরে ভোট চাই, পলিটিক্সের মধ্যে যাচ্ছি আমি ডাইরেক্টলি, কিন্তু আজকে অনেকগুলো পার্টি বলেছে এরকম নয়, অনেকে ডিসেম্বরে ভোট চাই। আমাকে যদি জিজ্ঞেস করে, আমি একটা পলিটিক্যাল পার্টির প্রেসিডেন্ট, আমি মনে করি ডিসেম্বরে ভোট তো ইজিলি হতে পারে। ডাকসুর আরেক সাবেক বিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরো একই সুরে কথা বলেন। আমরা তো অনেকদিন ধরে বলে আসছি যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা হলে ভালো, তো এর চেয়ে আমরা কি স্পষ্ট কথা বলবো। বক্তারা বলেন, সংস্কার কমিশনের সুপারিশ আমলে নিয়ে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করা যেতে পারে, তবে সংবিধান সংশোধনের ক্ষমতা সরকারের নেই। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। দেশকে হুমকির মুখে ফেলে যারা ডিসেম্বরে নির্বাচন চাইছে তাদের আশা পূরণ হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। রাজধানী গুলশানে জাতীয় নাগরিক পার্টির মৌলিক সংস্কার ও আগামীর রাজনীতি শীর্ষক কর্মশালায় তিনি একথা বলেন। এ সময় এনসিপি জুলাইয়ের নীতিতে বিশ্বাস করে বলে তিনি বলেন, বিচার কার্যক্রম ও মৌলিক সংস্কার শেষ না করে নির্বাচন তরুণ সমাজ মেনে নেবে না। নতুন ফ্যাসিবাদ তৈরি করার চেষ্টা করলে দেশে আবারও গণ অভ্যুত্থান হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এই ধরনের গুন্ডা মাস্তানি চরিত্রের রাজনীতি তরুণ প্রজন্ম আপনারা কি মেনে নেবেন? সংস্কার প্রক্রিয়া বাংলাদেশে হবে, বিচার বাংলাদেশে হবে, তারপরে বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবে। যাদের এই কথাটি বুঝতে সমস্যা তারা জনগণের কাছে যান, জনগণের কাছে বুঝুন তারা কি চায়, তাহলে আপনাদের দিশা আসবে, আপনাদের হুঁশ ফিরে আসবে। ক্ষমতার লোভে আপনারা বেহুশ হয়ে গিয়েছেন। সাম্য হত্যাকাণ্ডের ইস্যুকে ডাকসু নির্বাচনে মুখোমুখি দাঁড় করিয়ে একটি গোষ্ঠী প্রশাসনের ব্যর্থতাকে আড়াল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে সংগঠনের বিশ্ববিদ্যালয়ের শাখার নেতারা এ অভিযোগ করেন। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় আবারও উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবি জানান তারা। অন্যদিকে শাহবাগে প্রতিবাদ সমাবেশে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা দাবি করেন, ফ্যাসিবাদের ফাঁদে পা দিচ্ছে ছাত্রদল। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। সাম্য হত্যাকাণ্ডের দিন গড়িয়েছে অনেকটা। এ ঘটনায় জড়িত কয়েকজনকে আটক করে হত্যার রহস্য উন্মোচন করার দাবি করে পুলিশও। তবুও প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র এ বিষয়ে সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা বলেন, দ্রুত সময়ে সাম্য হত্যাকাণ্ডের সত্যিকারের রহস্য জনসাধারণের সামনে উপস্থাপন করতে হবে। উপাচার্য এবং প্রক্টর অবিলম্বে পদত্যাগ করে যোগ্যতর ব্যক্তিদেরকে এই গুরু দায়িত্ব পালনের সুযোগ করে দেয়ার এবং নতুন প্রশাসনের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে একটি নিরাপদ ও সুন্দর শিক্ষাঙ্গন হিসাবে গড়ে তোলার যৌক্তিক দাবি আবারও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সারা দেশে পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টি এবং ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরির প্রতিবাদে বিক্ষোভ করেছে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। ফেসিবাদের ফাঁদে পা না দিতে ছাত্রদলের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। অনুভূতি এবং ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে যে অনুভূতি সেটাকে ধারণ করতে শিখুন, সেটাকে ভয় করতে শিখুন। ভয় না পেলে আপনাদের ক্যাম্পাসে রাজনীতি দূরের কথা, বাংলাদেশেও আপনারা পিতাকবি হয়ে যাবে। এ সময় বিভিন্ন উস্কানিমূলক কর্মকাণ্ডের জন্য বাম ছাত্র সংগঠনগুলোর সমালোচনা করেন শিবিরের নেতারা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। অর্থনৈতিক অস্থিরতার মধ্যে এবার ভিন্ন এক প্রেক্ষাপটে সংসদ ছাড়াই পেশ হতে যাচ্ছে জাতীয় বাজেট। 2রা জুন 2025-26 অর্থ বছরে 7,90,000 কোটি টাকার বাজেট পেশ করবেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা, যা পাশ হবে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে। এতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা প্রায় 5 লাখ কোটি টাকা, যেখানে কর আদায়ে বড় চ্যালেঞ্জ এনবিআর এর সামনে। অর্থনীতিবিদরা বলছেন, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নিশ্চিতে ব্যবসা বান্ধব পরিবেশ ও কর কাঠামোর পরিবর্তন করতে হবে। তরিক ইসলামের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। ফলে এবার ভিন্ন বাস্তবতায় পেশ হতে যাচ্ছে 2025-26 অর্থ বছরের প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট,
যেখানে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা থাকছে 5.5 লাখ কোটি টাকার বেশি। একদিকে অর্থনৈতিক টানাপোড়েন, অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের কর্মবিরতিতে স্থবির ব্যবসা বাণিজ্য, যেখানে গত 10 মাসে রাজস্ব ঘাটতি প্রায় 72,000 কোটি টাকা। এমন বাস্তবতায় এবারের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কর আদায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 5 লাখ কোটি টাকা, যা গত অর্থ বছরের তুলনায় 38,000 কোটি টাকা বেশি। যদিও দক্ষিণ এশিয়ায় কর জিডিপির তুলনায় অনেকটা পিছিয়ে বাংলাদেশ। বাজেটে রাজস্ব আদায় কিছুটা চ্যালেঞ্জ হলেও ইতিবাচক বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। তুলে ধরেন কর ফাঁকি রোধ ও কাঠামোর পরিবর্তনের। মেকিং ইট ডিজিটালাইজেশন, এর সাথে বিকল্প কিছু। বাংলাদেশের 4 কোটি লোককে ট্যাক্স দিতে পারে, তাহলে আপনার ট্যাক্স যে এখন 40 লাখ দিতেছেন, আপনার 10%। তো আমরা যেটা বলতেছি 4 কোটি লোকে যেখানে দিতে পারে এবং ট্যাক্স রেট কমায়ও এর থেকে বাজেট বড় করা সম্ভব। নাম্বার অফ এসএসসি আপনাকে বাড়াতে হবে। ব্যবসায়ী প্রতিনিধিরা বলছেন, রাজস্ব আয় বাড়াতে হলে নিশ্চিত করতে হবে দেশি বিদেশি বিনিয়োগ। দাবি জানান ব্যবসা বান্ধব পরিবেশের। টাকা মানুষের কাছ থেকে আপনি আদায় করবেন বা নিবেন, ব্যবসা বাণিজ্যের যে অবস্থা বর্তমানে আপনি জানেন যে মানুষের কিন্তু ক্রয় ক্ষমতা নাই, প্রত্যেকটা ব্যবসা ধস নামছে এবং টেক্সটাইল মিল, অন্যান্য মিলগুলো গ্যাসের জন্য বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে যে আপনি একটা বাজেট করছেন, পরিকল্পনা করছেন, সেই পরিকল্পনাটা কতখানি বাস্তবায়িত হবে এটা বলা বড় মুশকিল। আমরা খুব কঠিন একটা ম্যাক্রো কন্ট্রাকশনারি পলিসিতে গেছি, যেখানে আপনার মোটামুটি চলতি ঋণের প্রবাহ প্রাইভেট সেক্টরে খুব বড় রকমভাবে সীমিত হয়ে গেছে। এতখানি সীমিত হলে যেটা সমস্যাটা যেটা দেখা দেয় যে আসলে আউটপুট তো কমে যায়। অ্যাগ্রিগেট আউটপুট কমে গেলে ইকোনমি আসলে বেশ বড় ধরনের একটা ধাক্কা খায় এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে ব্যবসা বাণিজ্য আসলে বড় ধরনের একটা ইম্প্যাক্ট হয়েছে গত 1 বছরে। এবারের বাজেটে বাড়ছে ব্যক্তি করসীমার আওতা, যা 3.5 লাখ টাকা থেকে বাড়িয়ে প্রস্তাব করা হয়েছে 3,75,000 টাকা। আর কর আদায়ে সর্বনিম্ন 5,000 টাকার পরিবর্তে থাকছে 1,000 টাকা। বছর ঘুরে আবারও এলো বাজেট, যেখানে সংকোচনমূলক ও বাস্তবায়নযোগ্য বাজেটের অংশ হিসেবে কমেছে বাজেটের আকার, কিন্তু বেড়েছে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা। প্রায় 5 লাখ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতি বিশ্লেষক ও বিশেষজ্ঞরা। তারা বলছেন, সরকারের কর কাঠামোর পরিবর্তন ও আধুনিকায়ন ছাড়া হোঁচট খেতে পারে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আশানুরূপ কাঠামোগত পরিবর্তন না করায় এই সরকার গতানুগতিক বাজেটই দিতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীতে এক বিতর্ক প্রতিযোগিতায় তিনি আরও বলেন, খেলাপি ঋণ আদায়, পাচার হওয়া অর্থ ফেরত এবং করের আওতা বাড়ানোর মতো নতুন কিছু না থাকায় আগামী বাজেটে নতুন চমক দেখা যাচ্ছে না। এ সময় জুলাই বিপ্লবে আহত ও নিহতদের পরিবারকে করমুক্ত সুবিধা দেয়া এবং বিগত সরকারের আমলে দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার দাবি জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রাজস্ব আহরণ বৃদ্ধির লক্ষ্যে প্রাক বাজেট এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে অনুষ্ঠানের সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত সরকারের সময় বিশাল বাজেট করে অর্থনৈতিক লুটপাটের বোঝা এখন গোটা জাতিকে বহন করতে হচ্ছে। যে বাজেটের মধ্যে দিয়ে সরকার লুটতারাজ করেছে, আমাদের মাথায় $100 বিলিয়ন ঋণের বোঝা রেখে পালিয়ে গিয়েছে, সেই গতানুগতিক বাজেট যদি আমরা পাই তাহলে কিন্তু আমাদেরকে হতাশার জায়গায় তৈরি হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা এখনো পর্যন্ত আমরা দেখিনি যে বিগত সময় অর্থ পাচারকারী, দুর্নীতিবাজ, ঋণ খেলাপি, কর খেলাপিদের একটা তালিকা প্রণয়ন করবার জন্য সেগুলো যদি প্রকাশ করা হয় তাহলে কিন্তু লুটতারাজের ধারাবাহিকতা সেটি বন্ধ হবে। অনুষ্ঠানে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের অর্থনীতি সংস্কারে শ্বেতপত্র প্রণয়ন কমিটি যেসব সুপারিশ করেছে তার অধিকাংশই এখনো বাস্তবায়ন হয়নি। অনেকগুলো আমরা দেখেছি যে সেইভাবে হয়নি। যে লোকটা ট্যাক্স দেয় তার যে টিআইএন আছে, সাথে বিআইএন আছে, তার একটা ভ্যাট নাম্বার আছে, তার একটা জাতীয় পরিচয়পত্র আছে, তার আবার ফ্যামিলি কার্ড আছে, তার আবার ওখানে ভর্তুকির কার্ড আছে। এই সবগুলো তথ্যকে যদি আপনি একত্রিত না করেন তাহলে তার সামগ্রিক আয় এবং সামগ্রিক অবস্থান কিন্তু আমরা পরিষ্কার করে বুঝি না। এ সময় রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার সংলাপে অর্থনীতির বিষয়টি প্রাধান্য না পাওয়ায় হতাশা প্রকাশ করেন বক্তারা। এটা গতানুগতিক দুঃখজনকভাবে হতে যাচ্ছে। এই বাজেটের সবচেয়ে বড় চমক হতে পারত যারা ব্যাংকের টাকা ফেরত দিলেন না,
কিন্তু তাদের কাছ থেকে সম্পত্তি জব্দ করে সেগুলোকে বিক্রি করে তাদের ব্যাংকে রক্ষিত টাকাকে এখানে নিয়ে এসে তাদের শেয়ারগুলোকে বিক্রি করে দিয়ে বিদেশে যেই টাকা চলে গেছে সেই টাকার এখন কিছু কিছু পদক্ষেপের ভিতরে আছে, সেগুলিকে আমরা যদি নিয়ে আসতে পারতাম, অর্থায়নের একটা নতুন খাত খুলতে পারতাম, তাহলে একটা অভিনব খাত হিসেবে আসবে এবং আগামী দিনে ব্যয় কাঠামোতেও এইটার একটা বড় ধরনের ইতিবাচক প্রতিফলন থাকবে বলে মনে করি। আসন্ন বাজেটে সরকার যদি জুলাই বিপ্লবের শহীদদের জন্য, আহত পরিবারদের জন্য যদি করমুক্ত সুবিধা প্রদান করে, তাহলে জুলাই শহীদদের রক্ত কিন্তু আমাদেরকে আরো বেশি উৎসাহিত করবে যে আমরা কিভাবে আরো গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারি। আমরা তাদের প্রতি সম্মান দেখানো হবে। যে বাজেট ঘোষিত হতে যাচ্ছে, সেই ঘোষিত বাজেটে অন্ততপক্ষে স্বাস্থ্য, কৃষি, সামাজিক সুরক্ষা সহ আমাদের এই সকল খাতগুলোকে যাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হয়। কর্মসংস্থানের লক্ষ্যে স্কিল ডেভেলপমেন্টের জন্য বাজেট ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় ময়মনসিংহের আনন্দমোহন কলেজকে হারিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা বিজয়ী হন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। জাপানে 4 দিনের সফর শেষে দেশের পথে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার স্থানীয় সময় সকাল 11:20 দেশের উদ্দেশ্যে জাপান ত্যাগ করেন তিনি। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন ডক্টর ইউনূস। বৈঠকে উভয় দেশের মধ্যে চলমান সহযোগিতার সম্পর্ক আরও এগিয়ে নেওয়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ক্রমাগত লোকসানে ধ্বংসের মুখে দেশের পোল্ট্রি শিল্প। উৎপাদন খরচের চেয়ে 50 টাকা কমে মুরগি বিক্রি করতে হচ্ছে খামারিদের। লোকসান ডিম ও বাচ্চাতেও। এতে পুঁজি হারিয়ে বেকার হয়ে পড়েছেন হাজার হাজার উদ্যোক্তা। মুরগির দাম কমলেও কমেনি ফিড, ওষুধ আর ভ্যাকসিনের দাম। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে উৎপাদন খরচ কমাতে নিয়ন্ত্রণ করা হবে ফিড ও ওষুধের দাম। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। মুরগি পালন করে ভাগ্য বদল হয়েছিল লাখ লাখ মানুষের। সেই মুরগিতেই এখন লোকসানের মুখে তারা। গত 8 মাস ধরে মুরগির দাম ক্রমাগত নামছে। 1 কেজি সোনালী মুরগির উৎপাদন খরচ 220 টাকার মতো। খামারে বিক্রি হচ্ছে 170 থেকে 185 টাকা কেজি। প্রতি কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ প্রায় 150 টাকা। বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকায়। ডিম প্রতি উৎপাদন খরচ 10 টাকার মতো। বিক্রি হচ্ছে 6 থেকে 8 টাকা। মুরগির একদিনের বাচ্চা বিক্রি হচ্ছে 7 থেকে 9 টাকায়। মাসের পর মাস লোকসানে বন্ধ হয়ে গেছে অনেক ফার্ম। বেকার হয়েছেন হাজার হাজার মানুষ। এইভাবে যদি চলে তাতে পোল্ট্রি সেক্টর থাকবে না। পোল্ট্রি শিল্প এটা একটা শিল্প, এটা থাকবে না ভাইজান। 3000 টাকা বস্তা খাদ্য বিক্রি হচ্ছে, যে খাদ্যটা 2000 টাকা যদি হয়, খাদ্য কষ্ট যদি করতে পারে, তাহলে ভবিষ্যতে ছোট ছোট খামারগুলা আবার ফিরে আসতে পারে। মুরগির বাজারটা যদি আর একটু বেশি হয়, তাহলে হয়তো বা যারা মুরগির খামারি তারা স্বস্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারবে। মুরগির দাম কমলেও খামারিদের চুষে খাচ্ছে ভ্যাকসিন, ওষুধ আর ফিডের মালিকরা। প্রতি বস্তা মুরগির খাদ্য বিক্রি হচ্ছে 2900 থেকে 3300 টাকায়। আজ থেকে 1 বছর আগে যে প্রাইস ছিল তার থেকে 20 থেকে 30% বাড়াইছে। মেডিসিনের যে গুণগত মান এত পরিমাণে খারাপ যে কোনো শেডে মুরগি মানে ভ্যাকসিন দেওয়ার পরও যদি অসুখ আসতেছে। আমাদের অনেক আমদানি পর্যায়ে বাধা বিপত্তি আছে, শুল্ক বাধা আছে। সেগুলো যদি সরকার আগামী বাজেটে আমাদেরকে অব্যাহতি দেয়, তাহলে অবশ্যই জুলাইয়ের পরে আবারও কয়েক ধাপে ফিডের মূল্য হ্রাস করা হবে। ভুট্টা আমদানিতে কিন্তু কোনো প্রকার শুল্ক নেই, শুধু এটিটা ছাড়া, অ্যাডভান্স ট্যাক্স ছাড়া। ওইটা তো সমন্বয় করে পরে। তারপরে সয়াবিন মিল আমদানিতে অনলি 5% রেগুলেটরি ডিউটি, আর বাকি সমস্ত শুল্কই কিন্তু মওকুফ করা আছে। তিনি জানান, প্রতি মাসে মুরগির বাচ্চার চাহিদা 1,60,00,000, তবে উৎপাদন হচ্ছে তার চেয়ে বেশি। এর সমন্বয় প্রয়োজন। এছাড়াও ফিড, ওষুধ আর ভ্যাকসিনের দাম কমাতে কাজ চলছে বলেও জানান তিনি। বাজারে বাচ্চার চাহিদা, টোটাল চাহিদাকে ভিত্তি করে আনুপাতিক হারে হ্যাচারিগুলিকে আমরা বাচ্চা উৎপাদন এবং সরবরাহের একটা অ্যাসেসমেন্ট দিয়ে দিয়েছি। আশা করি বাচ্চার দামটাকে নিয়ন্ত্রণ সম্ভব। অ্যাট দ্য সেম টাইম খাদ্যের দাম বাজারে 2900 টাকার উপরে বস্তা, সেটাকে যে কোনো উপায় হোক 2500 থেকে 2600 টাকাও যদি নিয়ে আসা যায়, তাহলেও খামারি তার একটা সহন পর্যায়ে থাকবে। ঔষধ
ভ্যাকসিন সেটাকে কিভাবে কমিয়ে নেওয়া যায় সেটাও কম না, কিন্তু এটা অ্যারাউন্ড 8 to 10% চলে যায়। এই খরচ এতটা হলে হবে না। মুরগির বাচ্চা ও ফিডের ডিলারদের নিবন্ধনের আওতায় আনা হবে বলেও জানান এই প্রাণী সম্পদ কর্মকর্তা। এদেরকে কিন্তু নিবন্ধনের আওতায় নিয়ে আসার জন্য। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। এই গ্রুপটা কিন্তু ঈদযাত্রার প্রথম দিনে ট্রেনে স্বস্তিতে ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ। প্রথম দিনে কমলাপুর রেল স্টেশনে ছিল না বাড়তি চাপ, সময় মতো ছেড়েছে সব ট্রেন। আগামী 4 তারিখ থেকে ঈদযাত্রায় যুক্ত হবে 5 জোড়া বিশেষ ট্রেন। মনির হোসেন তপুর রিপোর্ট। ঈদের অগ্রিম টিকিটে প্রথম দিন আগেভাগে ঢাকা ছাড়ছেন অনেকেই। শেষ মুহূর্তের বাড়তি ভোগান্তি এড়াতে ঈদের 1 সপ্তাহ আগেই পরিবার পরিজন নিয়ে বাড়ি যাচ্ছেন কেউ কেউ। সোনার হরিণ খ্যাত ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হওয়ায় সৌভাগ্যবানরাই পেয়েছেন ট্রেনের টিকিট। ঈদ যাত্রার প্রথম দিনে স্টেশন জুড়ে ছিল বাড়তি নিরাপত্তা। যাত্রীদের কয়েক ধাপ চেকিং শেষে স্টেশনে প্রবেশ করতে হয়েছে। স্টেশনের ব্যবস্থা ভালো এবং টিকিট পাইতে কোনো সমস্যা হয় নাই। আমরা অনলাইনে যেহেতু টিকিট কাটি, টিকিট অ্যাভেলেবেল ছিল, আমরা টিকিট কাটতে পারছি। আর ঈদের আনন্দে আমরা বাড়িতে যাচ্ছি, তো অবশ্যই ভালো লাগছে। বাবা মা এখানে থাকে, তো এতদিন পর যাওয়ার পর যে একটা উৎসাহ থাকে, ভালোই লাগছে। অনলাইনে টিকিট করে দেওয়াতে আমাদের এবার খুব সুবিধা হয়েছে যাওয়ার ব্যবস্থা। আর ঈদ তো যেহেতু বাড়িতে যাওয়া লাগবেই। যাত্রীরা যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন সেজন্য আগের ভুল থেকে শিক্ষা নিয়ে বিশেষ ব্যবস্থা করা হয়েছে বলে জানান রেলওয়ে সচিব। 5 জোড়া ট্রেন, বিশেষ ট্রেন আমরা ইন্ট্রোডিউস করেছি। এর আগের বারও তাই ছিল। 44টি বগি আমরা বিভিন্ন রুটে সংযোজন করছি অতিরিক্ত। এর মধ্যে মিটার গেজ এবং ব্রড গেজ আছে। স্ট্যান্ডিং টিকিট মূলত 25% কাউন্টার থেকে নিয়ে উঠতে হবে, কিন্তু যদি কেউ কোনো টিকিট না নিয়ে কোনো যাত্রী উঠে যায়, তখন আমাদের সহকর্মী যারা টিকিট চেকার এবং টিটি আছেন, তারা তখন ফাইন সহ জরিমানা সহ ভাড়া আদায় করে। ঈদে কালোবাজারি ও যাত্রীদের হয়রানি ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার থাকবে বলে জানান তিনি। শুধু মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। দেশ আজ গভীর সংকটের মুখোমুখি, যা কেবল ভাষা সংস্কার বা কাগুজের নিয়মের মাধ্যমে সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর এমন অবক্ষয় হয়েছে যেখানে নাগরিকরা ক্ষতিগ্রস্ত হলে পুলিশ বা আদালতের সম্মুখীন হতে চান না। রাজধানীতে বেসরকারি সংস্থা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালাইটিক্স আয়োজিত বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ এবং প্রাতিষ্ঠানিক অবক্ষয় শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। শুধু থানা বা বিচারিক আদালত নয়, রাষ্ট্রের বিভিন্ন অর্গান আস্থার সংকটে উল্লেখ করে বক্তারা বলেন, সেবা প্রার্থীরা তাদের ন্যায্য অধিকার পাওয়ার আশায় ব্যক্তিগত যোগাযোগ এবং লেনদেনের মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করেন। সভায় সাংবাদিক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও সমাজকর্মীরা বক্তব্য রাখেন। পরিবর্তনের আশায় জুলাই বিপ্লব ঘটে গেলেও মূলত সমাজের কোথাও এখনো দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি বলে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে পরিবর্তন না আনতে পারলে ব্যর্থ হয়ে যাবে জুলাই বিপ্লব। দিনভর উৎসব মুখর পরিবেশ, বিজিএমইএ নির্বাচন শেষে চলছে ভোট গণনা। নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামের 1864 জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন 1631 জন ভোটার। এবারে নির্বাচনে সম্মিলিত পরিষদ, সম্মিলিত ফোরাম ও নতুন জোট ঐক্য পরিষদের 76 জন প্রার্থী নির্বাচনে ভোটে অংশ নেন। জয় পরাজয় মেনে নিয়ে সংগঠনের স্বার্থে কাজ করার প্রত্যাশা সংগঠনের নেতাদের। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশের সিলেট শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে নগরীর পূর্ব শাহী ঈদগাহে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ, বারডেম জেনারেল হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক এম আনিসুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার জিয়াউর রহমান চৌধুরী, সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার আনিসুর রহমান ও ন্যাশনাল লিভার ফাউন্ডেশনের মহাসচিব
সচিব অধ্যাপক মোহাম্মদ আলী। প্রতিষ্ঠানটির সিলেট শাখার কার্যক্রম শুরুর মাধ্যমে এ অঞ্চলের জনগণ আরও ঘনিষ্ঠভাবে লিভার চিকিৎসার সুযোগ পাবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়। যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা গেলে অবশ্যই মানুষ সুস্থ হতে সক্ষম হবে এবং আমরা এটাও জানলাম যে লিভার ট্রান্সপ্লান্টেশনের মতো একটা অত্যাধুনিক যে চিকিৎসা সেটিও এখানে সম্ভব হবে বলে আমাদেরকে সংশ্লিষ্ট চিকিৎসকরা আশ্বস্ত করেছেন। এইখানে একটা রোগী আসলেই সে প্রথমে তার চিকিৎসা পাবে, আর যার যে রোগ হয়েছে সেই রোগের জন্য তার পরিবারের তার আত্মীয় স্বজনের কারো যাতে এই রোগটা না হয় সেটার জন্য একটা প্রতিরোধক ব্যবস্থা হিসেবে ব্যবস্থা পাবে। এবারে আন্তর্জাতিক সংবাদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসন থেকে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ককে বিদায় জানিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের দপ্তর ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ট্রাম্প। এ সময় ইলন মাস্কও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মাস্কের উচ্ছ্বসিত প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, ইলন প্রশাসনে আসার পর অক্লান্তভাবে কাজ করে গেছেন এবং তিনি ছিলেন বলে খুবই অল্প সময়ের মধ্যে প্রশাসনে ব্যাপক ও ফলপ্রসূ পরিবর্তন আনা সম্ভব হয়েছে। মন্তব্য করেন, ইলন মাস্ক না থাকলে হয়তো এই পরিবর্তন আনতে কয়েক প্রজন্ম সময় লেগে যেত। তবে ইলন মাস্ক বিদায় নিলেও ভবিষ্যতেও কোনো না কোনোভাবে প্রশাসনের সংস্পর্শে থাকবেন। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রচার অভিযানে বিপুল পরিমাণ অর্থ দিয়েছিলেন মাস্ক। নির্বাচনে জয়ের পর মাস্ককে নিজের পরামর্শক ও উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন ট্রাম্প। বাংলাদেশে নৃবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা শীর্ষক রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুস্তফা মুশফিক। এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আনোয়ার আহমেদ দ্বিতীয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মিনহাজুল আবেদিন দিনার তৃতীয় স্থান অর্জন করেন। সকালে জাতীয় জাদুঘরে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী। এ সময় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর জাহিদুল ইসলাম, নৃবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন সভাপতি শাহানা ফেরদৌস সীমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফারহানা বেগম, ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড অ্যান্থ্রোপোলজির নির্বাহী পরিচালক অধ্যাপক মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন। এবারে খেলার খবর। নীতির কারণে নয়, ক্রিকেট প্রশাসক হিসেবে ব্যর্থতা এবং বিপিএল আয়োজনে অব্যবস্থাপনার দায়ে ফারুক আহমেদকে বিসিবি থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পল্টনে জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে আনসার ও ভিডিপিকে 30-24 গোলে পরাজিত করে 35তম জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পারফরমেন্সকে কেন্দ্র করে এবং বিপিএল এর যে সত্যানুসন্ধান কমিটি ছিল আমাদের, তাদের রিপোর্টে আমরা দেখেছি যে বিপিএল এ অনেকগুলো অনিয়ম এবং দায়িত্ব অবহেলার কারণে বিপিএল এ যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনারাই রিপোর্ট করেছেন। সেগুলোতে মোটামুটি ফারুক ভাইয়ের সংশ্লিষ্টতা পাওয়া গেছে এবং এর বাইরেও আপনারা দেখেছেন যে বিসিবির 9 জন পরিচালকের মধ্যে 8 জনই একটা অনাস্থা প্রস্তাব আমাদের এনএসসিকে পাঠিয়েছে। এটা এমন না যে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বা এই কারণে আমরা তাকে সরিয়েছি। এটা একেবারেই পারফরমেন্স বেস। সিঙ্গাপুর ওপেনে পুরুষদের আর্টিস্টিক জিমন্যাস্টিক্স প্রতিযোগিতার দ্বিতীয় দিনে একটি সোনা, 2টি রূপা ও একটি ব্রোঞ্জ পদক জয় করেছে বাংলাদেশি জিমন্যাস্টরা। মেন্টন টনি ম্রো জুনিয়র ক্যাটাগরিতে পমেল হর্সের সোনার পদক জয় করেন। প্রেনথয় ম্রো জুনিয়র ক্যাটাগরি পমেল হর্সের রূপা এবং রিং ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক জেতেন। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি জিমন্যাস্ট জ্যাক আশিকুল ইসলাম প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে সিনিয়র ক্যাটাগরির ফ্লোর ইভেন্টে রূপার পদক জয় করেন। প্রতিযোগিতার প্রথম দিনে বাংলাদেশের জিমন্যাস্টরা একটি দলগত সোনাসহ 3টি পদক জিতেছেন। টাইব্রেকারে এখন টিভিকে 3-2 গোলে হারিয়ে বিএসজে ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে এটিএন বাংলা টিম। পল্টন ময়দানে ম্যাচের শুরু থেকেই পাল্টাপাল্টি আক্রমণ করে দুদল। শ্বাসরুদ্ধকর ম্যাচে নির্ধারিত সময়ে শেষ পর্যন্ত কোনো দলই
গোলের দেখা পায়নি। পরে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। এটিএন বাংলার গোলরক্ষকের দৃঢ়তায় ৩-২ গোলে জয় পায় টিম এটিএন বাংলা। এটিএন বাংলার পক্ষে গোল করেন কামরুজ্জামান রাজীব, আদ্দিন সজীব এবং মুশফিকুর রহমান। পরপর ২ ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন আদ্দিন সজীব। হ্যাম্পার রয়েছে স্পন্সরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। সোমবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে সর্বদলীয় বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা, আমন্ত্রণ পেয়েছে বিএনপি। গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের শুনানি কাল। ট্রাইব্যুনাল থেকে বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হতে পারে, জানালেন চিফ প্রসিকিউটর। সংস্কারে বাহানায় নির্বাচন বিলম্বের অপচেষ্টা চলছে, অভিযোগ সালাউদ্দিন আহমদের। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে থাকা প্রায় সব দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, জানালেন আমির খসরু। নতুন অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা সোয়া ৫ লাখ কোটি টাকা। বড় চ্যালেঞ্জের মুখে এনবিআর, আসছে বাজেটেও কোনো চমক নেই, মন্তব্য দেবপ্রিয় ভট্টাচার্যের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।